দিন দিন প্রাণঘাতী হয়ে উঠছে রাজধানীর বায়ু দূষণ। ৮ বছরে রেকর্ড ভেঙেছে জানুয়ারির গড় মান। নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। অবশেষে কমতে শুরু করেছে চালের দাম, সবজিতে স্বস্তি, মাছ মুরগি ডিমের দরও স্থিতিশীল। এখনও অস্থির ভোজ্য তেলের বাজার। ক্ষুদে পাঠকদের কলকাকলিতে মুখর বইমেলার প্রথম শিশু প্রহর। শিশু অভিভাবকের উপস্থিতিতে পূর্ণতা পাচ্ছে মেলা। এবং বিপিএল-এর শিরোপার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি চিটাগাং বরিশাল। ট্রফি জিততে মরিয়া চিটাগাং, জয়ের ধারায় থাকতে চায় তামিম বাহিনী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। শেখ হাসিনার বক্তব্যের পর থেকেই ক্ষুব্ধ ছাত্র জনতা দুদিন ভাঙচুর চালিয়েছে অন্তত ৩৫ জেলায়। আগুন দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে। বিভিন্ন স্থানে গুঁড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগ কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের মোরাল। নারায়ণগঞ্জের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়িতে বায়তুল আমানে হামলা এবং ভাঙচুর চালানো হয়। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। একই জেলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে জনতা। খুলনার দিঘিলায় শেখ হাসিনা এবং রেহানার পৈতৃক পেইন্ট হাউস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মোরাল ও প্রতিকৃতি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। দিন দিন প্রাণঘাতী হয়ে উঠছে রাজধানীর বায়ু দূষণ। চলতি বছরের জানুয়ারি মাসের বায়ু দূষণ বিগত ৮ বছরের গড় মানের তুলনায় শতকরা 24.52% বেশি ছিল। এ সময়টায় প্রায় প্রতিদিনই বায়ু দূষণে ঢাকার অবস্থান ছিল বিশ্বের নগরগুলোর ১ থেকে ৫-এর মধ্যে। এ দূষণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছিলেন পরিবেশবিদরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিদিন ঢাকায় কর্মজীবী মানুষ রাজপথে নামেন কর্মস্থলের উদ্দেশ্যে। পথে নেমেই পড়েন ধুলো ধোঁয়ার কবলে। প্রতিদিন জেনে শুনেই ধুলি ধোঁয়ায় স্লো পয়জন নিঃশ্বাসে নিচ্ছেন তারা। প্রতি বছর শহরাঞ্চলে প্রায় ২% হারে বাড়ছে বায়ু দূষণ। বর্তমানে দেশে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে ৩৫%। মোট অকাল মৃত্যুর ৫৫%ই পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। বাতাসে ভেসে বেড়ানো ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা সহজেই ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে এবং রক্ত প্রবাহে মিশে যেতে পারে। ঢাকা এখন বাইরে এলেই ধুলায় শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রাস্তাঘাটে চলাফেরা যায় না, হাসি কাশি আসি। এত পরিমাণ ধুলাবাড়ি উড়ে যার জন্য আমাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। কাশি বেড়ে যায়, ঠান্ডা লাগে, মানে বুক আটকে যায় কাশি দিতে গেলে। বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০ কারণের ৪টি সরাসরি বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত বলে জানালেন এই পরিবেশবিদ। হেলথ প্রবলেমের যতগুলা ইস্যু বাংলাদেশে এই মুহূর্তে হাসপাতালে গেলে আপনি সার্ভে করলে পাবেন, এই 90% কোনো না কোনোভাবে এয়ার পলিউশনের সাথে রিলেটেড। ফরেস্টের পরিমাণ যেহেতু শহরাঞ্চলে কম, আশেপাশের যে ওয়াটার এলাকা আছে ওয়াটারে অ্যাবজর্ব করে নেয়, সয়েলে অ্যাবজর্ব করে নেয় এই কার্বনগুলো। কিন্তু যেহেতু আমার সয়েলের পরিমাণ কম ঢাকা শহরে, তারপরে ওয়াটার বডিসের পরিমাণ কম, তাহলে কোথায় যাবে? এটা মানুষের শরীরে অনেক অ্যাবজর্ব হচ্ছে কিছু কিছু, যেহেতু তার অন্যান্য অল্টারনেট পাচ্ছে না। এই সংকট উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই বলে মত দেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ডিজাস্টার হিসেবে কনসিডার করা হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অবশেষে স্বস্তি মিলছে রাজধানীর সবজির বাজারে। খুচরায় কমতে শুরু করেছে দীর্ঘদিন ধরে অস্থির চালের বাজারও। ধরনভেদে এর দাম কেজি প্রতি ৪ টাকা পর্যন্ত কমেছে। টানা কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। সরবরাহ বাড়ায় মাছ মুরগির দরও স্থিতিশীল। তবে এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। বাজার ঘুরে উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। গত ১.৫ মাসে চালের দাম কেজিতে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছিল। আমনের ভরা মৌসুমেও হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়ে নিম্ন আয়ের মানুষ। এরপর সরকার চালের দাম কমাতে আমদানি সহ কিছু উদ্যোগ নেয়। এর প্রভাবে গত ১ সপ্তাহে খুচরা বাজারে কমতে শুরু করেছে পণ্যটির দাম। নাজিরটা তো বেশি আসতেছে, নাজিরটা একটু দাম কম, আর মিনিকেটও বাজার কমতি বাড়তি নয় এখন। আর ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের যে অভিযান ছিল, ওই অভিযানের কারণে আপনার
বস্তা প্রতি 50-100 টাকা কমছে। তবে এখনো কর্পোরেট সিন্ডিকেটেই বন্দী সয়াবিন তেল। রোজার আগে এবারও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করা হচ্ছে জরুরি এই পণ্যটি। সরকার নাকি দাম বাড়াতে দিবে না, ওনারা দাম বাড়াবে, এরকম একটা কথা শুনতেছি। 160-65 টাকা এরকম, এখন এক মাসের ভিতরে প্রায় 30-35 টাকা করে বাড়ে গেছে। এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল মাছের বাজার। চাষের মাছের দাম কমেছে কেজি প্রতি 50 টাকা পর্যন্ত। মাছ, কাতল মাছ, তেলাপিয়া, অনেক মাছের দাম কমছে। রুইটা কমছে, তারপরে তেলাপিয়া এটি সবই কমছে একটু। গত সপ্তাহ থেকে এবারে আমার কাছে দাম একটু কম মনে হয়। আর কয়েক সপ্তাহ ধরেই অপরিবর্তিত রয়েছে ডিম ও মুরগির দাম। বাজারে 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 125 থেকে 135 টাকায়, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। দাম বাড়ে না, একই সেম চলতেছে, 310 টাকা চলতেছে কক, আর ব্রয়লার 190-200 টাকা। ডিম হয়েছে লালটা হয়েছে 130 টাকা ডজন, আর কক মুরগি হলো 200 টাকা ডজন, হাঁসেরটা হয়েছে 230 টাকা ডজন। সপ্তাহ ব্যবধানে আরো কিছুটা কমেছে পেঁয়াজ ও আলুর দাম। খুচরা পর্যায়ে 1 কেজি পেঁয়াজ 45 থেকে 50 টাকা এবং 1 কেজি আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকায়। আর স্বস্তি মিলছে সব ধরনের সবজির দামেও। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আমের জেলা রাজশাহীর বিভিন্ন আমবাগানে মুকুল আসতে শুরু করেছে। এরই মধ্যে বাগানগুলোর 30 থেকে 40% গাছে মুকুল দেখা দিয়েছে। এর পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। সব গাছ মুকুলিত হওয়ার পর এর মিষ্টি গন্ধে সুবাসিত হবে প্রকৃতি। রাজশাহী থেকে সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহীর বিভিন্ন আমবাগানে সারি সারি আম গাছের মুকুল যেন জানান দিচ্ছে আসছে মধুমাস। আম বাগানে গাছে সুবাসিত মুকুলে যেন হলুদ আর সবুজের মহামিলন। বাগানের সব গাছেই মুকুলে ছেয়ে আছে প্রতিটি ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের সেই পাগল করা সুবাস। প্রতিটি বাগানে গড়ে 30 থেকে 40% গাছে মুকুল দেখা দিয়েছে। চাষিরা আশা করছেন কয়েকদিনের মধ্যেই 70 থেকে 80 ভাগ গাছেই মুকুল দেখা দিবে। পোকার আক্রমণ এবং মুকুল ঝরে পড়া বন্ধ করতে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করা সহ চাষিরা ব্যস্ত সময় পার করছেন পরিচর্যায়। আমরা যে বিষটা দিচ্ছি সেই বিষটা হলো হপার পোকা মারা বিষ, আর যে পাউডারটা ব্যবহার করছি ওই পাউডারটাতে আপনার কুশি গরম ধরা ফাটাবো, কুশিটাকে দিয়ে মুকুল বাড়াবে। এই জন্য আমরা এখনকার এই বিষটা ব্যবহার করতেছি। এখন যেহেতু মূল আসবে সেই জন্য আমরা কীটনাশক ওই যে পোকার জন্য মাকড়াসা যেটা হয় গাছে বাসা নেই, তারপরে আপনার ওই যে কিছু কীটনাশক দিতে হয়, সেটা হলো পোকামাকড় থাকে বাসা বাঁধে। আশাবাদী করছি গতবারের থেকে 100% মুকুল হবে গাছে, প্রত্যেকটা গাছে, এবং এবার আমের সংখ্যা বেশি হবে দেশে। এই বছর 70 ভাগ মুকুল হবে জানিয়ে রাজশাহী ফল গবেষক জানান, যে সব গাছে এখনো মুকুল আসেনি কয়েকদিনের মধ্যেই সব গাছে মুকুল ফুটবে। মুকুলের যাতে ক্ষতি না হয় সেই ব্যাপারে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। মুকুলের এখন করণীয় হচ্ছে যে সামনে সঠিক সময়ে স্প্রেটা করা এবং সঠিক মাত্রায়। যেহেতু গত বছর আমের ফলন অত্যন্ত কম ছিল, এই বছর ফলন অনেকটা ভালো হবে যদি আবহাওয়া অনুকূলে থাকে। এই বছর জেলায় প্রায় 19,600 হেক্টর জমিতে আম বাগান হয়েছে। এইসব বাগানে প্রায় 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার বইমেলার মোহনায়। অমর একুশে বইমেলার 7ম দিনে সোহরাওয়ার্দী মাঠ শিশু কিশোরদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে শিশু প্রহর। বিশেষ আয়োজন এবং ছুটির দিনকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে শতাধিক বই। শিশুদের সাথে অভিভাবকদের উপস্থিতিতে পরিপূর্ণতা পেয়েছে বইমেলা। বইমেলার শিশু প্রহরের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, বইমেলার প্রথম শিশু প্রহরে আজ খুদে পাঠকদের উপস্থিতি কেমন? ফাতেমা, দুঃখজনক হলেও ঘটনাটি সত্যি যে
শিশু প্রহরের সবচেয়ে আকর্ষণীয় যে অংশটি থাকে সেটি হচ্ছে সিসিমপুরের যে হালুম থাকে, টুকটুকি থাকে, শিফু থাকে, সেই আয়োজনটি কিন্তু এবার আমরা দেখছি না। কারণ সকাল 11টা থেকে যে শিশু প্রহরের সময়টা শুরু হয় ঠিক দুপুর 1টা পর্যন্ত চলে। শিশুদের জন্য বিশেষ একটি আয়োজন থাকে এখানে, যে যেন শিশুরা আসলে তাদের এই ছুটির দিনটা কিংবা এই অমর একুশে বইমেলার যে আয়োজন সেটার সঙ্গে নিজেকে যেন আরো প্রাসঙ্গিক করে তুলতে পারে, তারা যেন খেলাধুলার মাধ্যমে আসলে তাদের যে শিক্ষার বিষয়টা সেটাকে যেন উপলব্ধি করতে পারে। কারণ আমরা জানি যে রাজধানী ঢাকায় যে যান্ত্রিক একটি পরিবেশের মধ্যে শিশুরা আসলে বড় হয়, সেটা থেকে আসলে একটু মুক্ত বাতাসের খোঁজে কিংবা একটু বিনোদনের খোঁজেই কিন্তু শুক্রবার যে ছুটির দিন থাকে সেই শিশু প্রহরে অভিভাবকদের সঙ্গে শিশুরা আসে। তবে সিসিমপুরের যে আয়োজনটি থাকে সেই আয়োজনটি না থাকায় কিন্তু আসলে দেখা যাচ্ছে এবারকার অনেকটাই আসলে অনেক শিশুদের সঙ্গে আমরা কথা বলেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা অনেকটা হতাশাই আসলে জানিয়েছেন। এছাড়া যদি বলি সার্বিকভাবে অন্যান্য সময় যে শিশু প্রহরের অন্যান্য যে আয়োজনগুলো থাকে, বাবা মাদেরকে নিয়ে কিংবা পরিবারের জ্যেষ্ঠ সদস্যদেরকে নিয়ে, অভিভাবকদেরকে নিয়ে শিশুরা আসেন এবং তারা বিভিন্ন ধরনের খেলাধুলায় মেতে ওঠেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আজকেও মাথার মধ্যে ফুল দিয়ে, হাতে খেলনা নিয়ে, নানা ধরনের খেলনা আসলে এখানে রয়েছে সেগুলো নিয়ে তারা আসলে তাদের সময়টাকে উপভোগ করছেন। এছাড়া যদি বলি যে যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, শিশু প্রহর সব মিলিয়ে আজকে আমরা দেখেছি যে শিশুতোষ যে বইগুলো থাকে, শিশু সাহিত্যের যে বইগুলো থাকে সেগুলো কিন্তু বেশ কিছু বই কিন্তু নতুন প্রকাশিত হয়েছে। এটা নিয়ে কিন্তু শিশুদেরকে আমরা যখন শৈশবের সময় আমরা দেখেছি যে ঠাকুরমার ঝুলি কিংবা ঈশপের গল্পের প্রতি আমাদের যে আগ্রহটা থাকতো, কিন্তু এখনকার যে শিশুরা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের কমিক্সের প্রতি তাদের যে আকর্ষণ সেটি রয়েছে এবং সেই চাহিদা এটাও রয়েছে। তো আমার কাছে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণ থেকে আপাতত এই ছিল সবশেষ। আসাদ, আপনাকে ধন্যবাদ। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে বিপিএল এর 11তম আসর শিরোপার লড়াইয়ে আজ সন্ধ্যা 6টায় মিরপুর হোম অব ক্রিকেটে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। গতবার শিরোপা জেতায় এটি বরিশালের জন্য ট্রফি ধরে রাখার মিশন, যেখানে চিটাগাংয়ের জন্য প্রথম শিরোপা ছোঁয়ার স্বপ্ন। তবে হেড টু হেড এবং আসরে পারফরমেন্সের ভিত্তিতে এগিয়ে রয়েছে বরিশাল। যদিও আসরে একবার চিটাগাংয়ের কাছে হেরেছে তারা। শিরোপা লড়াইয়ের মঞ্চে দু দলের পা রাখার আদ্যপান্ত জানাচ্ছেন মোদাসসির আলী। বিপিএলে বরিশাল চিটাগংয়ের যুদ্ধটা এবার শিরোপার। আসরের আগে 3বার মুখোমুখি হয় দুদল, 2বার জেতে বরিশাল, 1বার চিটাগং। প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের 150 রানের লক্ষ্য তাড়ায় বরিশাল জেতে 9 উইকেট হাতে রেখে। তবে চিটাগংকে দুর্বল ভাবার সুযোগ নেই তামিম মাহমুদুল্লাহদের। লিগ পর্বের শেষ ম্যাচটায় মিরপুরের মাটিতে বন্দরনগরীর দলটির কাছে হারতে হয়েছিল 24 রানে। এর আগে চট্টগ্রামের মাটিতে বরিশাল জেতে 6 উইকেটে। এদিকে চিটাগংয়ের জন্য বড় ত্রাস বরিশালের জার্সিতে খেলা মালান। 3বার হেড টু হেডে 2বারই 50 করেছেন তিনি। পাশাপাশি কাইল মায়ার্সও চিটাগংয়ের জন্য আরেক চ্যালেঞ্জ। এছাড়া তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ ও তাওহিদ হৃদয়রা তো বরিশালের জার্সিতে দেশীয় ফেভারিট। প্রথম কোয়ালিফায়ারে 56 বলে 82 রানের অপরাজিত ইনিংসটা খেলেছিলেন কিন্তু হৃদয়। বোলিং লাইনে চিটাগংয়ের দিকে চোখ রাঙাবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত বোলিং করে নিয়েছিলেন 5 উইকেট। আর বিশেষভাবে ফাইনালের জন্য উড়ে এসেছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। অন্যদিকে গ্রাহাম ক্লার্ক, খাজান আফে, হোসাইন তারাত ও বিনুরা ফার্নান্দোর উপরেই ভরসা রাখছে চিটাগং। হেড টু হেড বা অন্য পরিসংখ্যানে যে দলই যেমন হোক, সব ভালো হবে তার, শেষ ভালো যার। মুদাসসির আলী, মোহনা সংবাদ। বরিশালের দ্বিতীয় নাকি চিটাগংয়ের প্রথম, উত্তরের অপেক্ষায় বিপিএল ফাইনাল। ছুটির দিনে আজ সবচেয়ে বড় ধামাকা হয়ে আসছে একাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ। এর মধ্য দিয়ে শেষ হবে 40 দিনের লড়াই। নিজ বিভাগ চট্টগ্রামের বিপক্ষে নামবেন তামিম। আশা বরিশালবাসীর সমর্থন পাবে দল, আর ব্যাটিং পাবে চাটগাঁবাসীর ভালোবাসা। আলোচনা সমালোচনার মাঝে হঠাৎ ফটো সেশনের সিদ্ধান্ত। দু অধিনায়কও জানতেন না সন্ধ্যায় ট্রফি হাতে দাঁড়াতে হবে। তারপরও হাস্যোজ্জ্বল তামিম ইকবাল এবং মোহাম্মদ মিথুন। ফাইনাল শেষে তামিম ইকবালকে দেওয়া হবে বিদায়ী সংবর্ধনা। Best thing about my team at the moment are we are very relaxed. আমরা জানি যে
আমাদের কি করতে হবে এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে কালকে। উইদাউট আ ডাউট দেয়ার আর লট অফ গ্যাপস দ্যাটস নিড টু বি ফিল। আমি আপনার সাথে অনেক ক্ষেত্রেই একমত। আওয়ার ওন টুর্নামেন্ট উই নিড টু সামহাউ সেভ দিস, সো মেক যেরকম এটা আমরা আরো ওই সুযোগটা আমাদের কাছে থাকে নেক্সট ইয়ার আরো ভালো করা। We don't concentrate on past scores, we just play the game in front of us. There's no real style, we don't talk about a style of play. There's no set style of play. Obviously we talk about all the positive things and taking the game on, taking the opposition on. But a past score, I don't like to talk about that too much. চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে কিছুদিন ধরে নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী মরে ভেসে উঠছে। বুড়িগঙ্গা এবং শীতলক্ষা নদী তীরের কলকারখানার কেমিক্যালযুক্ত পানির জন্য নদীতে অক্সিজেনের মাত্রা কমায় মরছে মাছ ও জলজ প্রাণী। নদীর পানি পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বিগত কয়েকদিন ধরে চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী দূষণে বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠছে। এমন পরিস্থিতিতে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হুমকির মধ্যে পড়ছে জীববৈচিত্র্য। সেই সাথে নদীর তীর এলাকায় দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। গত কয়েকদিন ধরে মতলবের দশানি, ষাটনল, জেলেপাড়া ও বাবুবাজার সহ মেঘনা নদীর পাড়ে ভেসে আসছে বিভিন্ন প্রজাতির মাছ। এমন অবস্থা অব্যাহত থাকলে মাছ শূন্য হবে নদী। মিল কারখানার পানি বিষাক্ত পানি আয় আমাদের নদী মেঘনা নদী সব নষ্ট হয়ে যেতে গেছে। মিল কারখানা যদি না বন্ধ করে তাহলে তো মাছ তো জেলেরা পাইবই না। ইলিশ মাছ, চেও মাছ, বাইলা মাছ, ট্যাংরা মাছ যা আছে সম্পূর্ণ মাছ মরে যেতেছে। যারা জাল লিয়ে যায় কোনো মাছ আয় না, কোনো খরচর টাকাই উড়াইতে না, তাল খরচর টাকা আমিও চলা খুব কষ্ট। এখন নদীতে কোনো গোসল করতে পারে না, পচা পানি লেগে কোনো খাইতে পারে না, ধরতে পারে না। সরকার যদি কোনো একটা ব্যবস্থা নেয় তাহলে আমরা বাচ্চা যাবো। নদীতে অক্সিজেন প্রায় শূন্য হয়ে যাওয়ায় নদীতে থাকা বিভিন্ন জাতের বড় মাছ, মাছের পোনা ও জলজ প্রাণী মরে যাচ্ছে বলে দাবি করছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট। দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ অনেক কম ছিল এবং অ্যামোনিয়ার পরিমাণ যেটা 0.01 মিলিগ্রাম পার লিটার থাকার কথা, ওখানে 2, 3 এবং কি 4 মিলিগ্রাম পার লিটার আমরা অ্যামোনিয়ার উপস্থিতি পেয়েছি, যেটা মাছের জন্য বিষক্রিয়া সৃষ্টি করেছে। এটা মূলত হয় ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্টের কারণে। নদীর পানির দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা আসলে এটা নিয়ে তদন্ত করছি, পরিবেশ অধিদপ্তর তদন্ত করছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে বুঝতে পারবো যে প্রকৃত কারণটা কি এবং তখন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সমস্যা সমাধানে মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য বিভাগ, পরিবেশ অধিদপ্তর, প্রশাসন সহ বিভিন্ন সংস্থার দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আফরিন পপি, মোহনা সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় বাড়ছে সরিষা ফুল থেকে মধু চাষ। কম খরচ এবং বেশি লাভ হওয়ায় দিন দিন এই পেশায় আগ্রহ বাড়ছে মৌচাষীদের। আর এ বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ এবং পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় কৃষি বিভাগ। নাসিম আলী এবং মঞ্জুরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, নাচোল, ভোলাহাট ও সদর উপজেলায় মাঠের পর মাঠ সরিষা ক্ষেত। এসব ক্ষেত থেকে মধু চাষিরা খাঁচা পদ্ধতিতে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহে সাড়া ফেলেছেন। এতে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে সরিষা চাষি ও মৌচাষী দুজনেই। মধু এখানে চাষ করাতে সরিষার যে ফলনটা আমরা বেশি কিন্তু পাচ্ছি। সরিষার ফুলের মাধ্যমে মধু আহরণ করে সেটা কি করছে, বাজারজাত করছে। সরিষার উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে, এখানে উভয় পক্ষ উপকৃত হচ্ছে। সরিষা চাষে বাড়তি হিসাবে মধু উৎপাদিত হওয়ায় দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা উপজেলা কৃষি কর্মকর্তার। এই মধু আমাদের যে উৎপাদন হচ্ছে সরিষা জমি থেকে, এটি একটি বাড়তি একটি ফসল। এটি আমাদের দেশের অর্থনীতিতে নতুন করে একটি আয়ের উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে কুষ্টিয়াতেও সরিষা থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা। এখানকার মধুর খ্যাতি রয়েছে দেশব্যাপী। দেশের গণ্ডি পেরিয়ে এখানকার উৎপাদিত মধু বিদেশেও রপ্তানি হচ্ছে। এই মধুর গুণগত খুব ভালো, বাজারের মধু ভেজাল। এখানে যে মধুটা এটা একদম ন্যাচারাল এবং ভেজাল মুক্ত। লেখাপড়ার পাশাপাশি মৌ খামারে কাজ করি। মধু উৎপাদনে সরিষার আবাদও বাড়ছে, এতে করে বেকারদেরও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে মনে করছে কৃষি বিভাগ। মধু চাষের ফলে আমাদের একদিকে হচ্ছে যে মধু একটা বাড়তি ফসল মানে ইনকাম হচ্ছে, অন্যদিকে আমাদের সরিষার
ফলন বেড়ে যাচ্ছে। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে মধু উৎপাদন বেশি হবার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা সবার। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে ইসরায়েলের সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। অন্যদিকে লিবিয়ার দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে দুটি এলাকা থেকে অন্তত 29 জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এ আদেশে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি ক্ষমতার অপব্যবহার করেছে। এ ঘটনা বিপজ্জনক নজির হয়ে থাকবে। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের প্রবেশের অধিকার হারাবেন আইসিসি কর্মকর্তারা। এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি নিতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। ফিলিস্তিনের সেনা পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্র নাকচ করার পর এই নির্দেশ দেন ক্যাটস। ক্যাটস বলেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার দেশের সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে লিবিয়ার দক্ষিণ পূর্ব ও পশ্চিমের দুটি এলাকা থেকে অন্তত 29 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বিষয়ক অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, জিখারা অঞ্চলের একটি খামারে গণকবরে 19 জনের মরদেহ পাওয়া গেছে। চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া এক ফেসবুক পোস্টে লিবিয়ার রেড ক্রিসেন্ট বলছে, জাওয়াইয়া শহরের দিলা বন্দর থেকে আরও 10টি মরদেহ উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর মরদেহগুলো উদ্ধার করা হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরবার। দিন দিনই প্রাণঘাতী হয়ে উঠছে রাজধানীর বায়ু দূষণ। 8 বছরের রেকর্ড ভেঙেছে জানুয়ারির গড়মান। নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। অবশেষে কমতে শুরু করেছে চালের দাম। সবজিতে স্বস্তি, মাছ, মুরগি এবং ডিমের দরও স্থিতিশীল। এখনও অস্থির ভোজ্য তেলের বাজার। ক্ষুদে পাঠকদের কলকাকুলিতে মুখর বইমেলার প্রথম শিশু প্রহর। শিশু অভিভাবকের উপস্থিতিতে পূর্ণতা পাচ্ছে মেলা। এবং বিপিএল এর শিরোপার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি চিটাগাং বরিশাল। ট্রফি জিততে মরিয়া চিটাগাং, জয়ের ধারায় থাকতে চায় তামিম বাহিনী। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।